করতে পারবো না। তো তারপরে পরে জানায় মানবতার মুক্তির দূত বিশারি ঠিক তারপরে পরে জানায় আমাদের হোমিওপ্যাথিক স্যার মাননীয় অ্যানিমেল স্যারকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভক্তি। এবং তারপরে আজকের আমাদের ক্লাসে একসঙ্গে বিভিন্ন স্যার ও ম্যাম এক জায়গায় উপস্থিতি হয়েছে। প্রত্যেককে জানায় আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভক্তি এবং সালাম। আমরা আলোচনা করছিলাম মায়াজম নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা, এবং আমরা মায়াজমকে একটু প্রাথমিকভাবে কেমন ভাবে শিখব। আমি আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেই আলোচনার স্লাইডটা আমরা চেষ্টা করব প্রতিদিন আমাদের যতটুকু পড়াশোনা করব সেই পড়াশোনার আলোকে আপনাদের কাছে একটু শেয়ার করা। এই সেটটা কালকে আপনাদের শেয়ার করতে পারিনি সময় ব্যস্ততার কারণে। আপনারা একটু স্ক্রিনশট করে দেবেন প্লিজ। আপনারা কেউ দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা একটু স্ক্রিনশট করে নেবেন, এটা কালকে পড়ানো হয়েছিল। প্রত্যেকের অনুরোধ একটু স্ক্রিনশট করে নেবেন। আবার আমরা চেষ্টা করব আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব ইনশাল্লাহ সেই স্লাইডটাও দিয়ে দেওয়া। তো আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? হ্যালো, জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা যেটা কালকে যেটা পড়েছিলাম কি হলো, ক্লাসটা হয়ে যায়, এক্ষুনি শেষ করো, খুব তাড়াতাড়ি শেষ করো। তো ঠিক আগের দিনের ন্যায় আমরা একটু পড়বো, পুরানো পড়াটা একটু রিভাইজ করব প্লিজ। আমরা আগের দিনে যেটা পড়েছিলাম প্লিজ একজন একজন করে যে স্ক্রিনশট নিয়েছেন সেটা দেখে দেখে একটু বলুন। আমি যতদূর পর্যন্ত স্টপ করতে বলবো ততদূর স্টপ, তারপর থেকে প্লিজ অন্যজন পড়তে শুরু করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। মায়াজম চিকিৎসার সাথে মূল কারণ এবং জীবাণুগুলো হলো উত্তেজক কারণ। যেসব প্রাকৃতিক অদৃশ্য কারণসমূহ হয় সেসব কারণসমূহকে মায়াজম বলে। মহাত্মা হেলিমের চির অচির সব রোগে মায়াজমের অশুভ প্রভাব সৃষ্টি হয়। মায়াজম শব্দের দূষিত বাষ্প, দূষিত প্রভাব, ক্ষতিকর বাষ্প, সংক্রামক উপাদান। থ্যাংক ইউ স্যার। নেক্সট, তারপরে থেকে নেক্সট যে কোনো স্যার বা ম্যাম প্লিজ। প্লিজ যে কোনো স্যার বা ম্যাম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, প্লিজ না বলুন। কারণ হলো কিন্তু কিছু রোগ এদের মধ্যে সব রোগের কারণ হলো
শরিক মায়াজম এমনকি প্রমেহ এবং বীজের উৎপত্তি ও এজন্য মায়াজমকে উদ্ভিদ বলে। পৃথিবীর বর্তমান পৃথিবীতে বংশ মাধ্যমে কোটি কোটি মানুষের এই শরীর মায়াজম কল্পনাতীত ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মায়াজম অসংখ্য বিকৃতি, ক্ষত, বিশৃঙ্খলা ও নানা রকম যন্ত্রণাকর রোগের সৃষ্টি করেছে। মোট কথা, মায়াজম হচ্ছে এক ধরনের গতিময় দূষণ মাধ্যম, যা জীবদেহের মধ্যে একবার প্রবেশ করলে জীবনী শক্তির উপর প্রভুত্ব করে, তারপর সেই ব্যক্তিকে স্বাভাবিকভাবে দূষিত করে, যার ফলে রোগীর দেহে একটি স্থায়ী রোগজ অবস্থা সৃষ্টি করে। এই মায়াজম সম্পূর্ণরূপে অ্যান্টি-মায়াজমেটিক ওষুধ দ্বারা দূরীভূত না করলে রোগীর দেহে এই রোগ বীজ সারা জীবন বিরাজ করবে এবং পরস্পর প্রবাহমান থাকবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। প্লিজ যে কোনো স্যার বা ম্যাম আবার প্রথম থেকে প্লিজ। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে মায়াজম হলো রোগের মূল কারণ এবং জীবাণুগুলো হলো উত্তেজক কারণ। যেসব প্রাকৃতিক অদৃশ্য কারণ সমূহ হতে রোগ উৎপত্তি হয়, সেসব কারণ সমূহকে মায়াজম বলে। মহাত্মা হেনিম্যানের মতে চির অচির সব রোগেই মায়াজমের অশুভ প্রভাব সৃষ্টি হয়। মায়াজম শব্দের অর্থ উপদেশ, দূষিত বাষ্প, দূষিত প্রভাব, ক্ষতিকর বাষ্প, সংক্রামক উপাদান প্রভৃতি। হ্যানিম্যান বলেছেন চিররোগ সৃষ্টির মূল কারণ হলো তিনটি চিররোগ বীজ। এদের মধ্যে শরিক মায়াজম হলো আদি রোগ বীজ। সব রোগের মূল কারণ হলো শরিক মায়াজম। এমনকি প্রমেহ এবং উপধ্বংস নামক আদি রোগ বীজের উৎপত্তিও শরিক মায়াজম হতে এই জন্য শরিক মায়াজমকে আদি রোগ বীজও বলে। বর্তমান পৃথিবীতে বংশ পরস্পরের মাধ্যমে কোটি কোটি মানুষের দেহের মধ্যে এই শরিক মায়াজম কল্পনাতীত ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মায়াজম এখন অসংখ্য প্রকারের বিকৃতি, ক্ষত, বিশৃঙ্খলা ও নানা রকম যন্ত্রণাকারক রোগের সৃষ্টি করছে। মোট কথা, মায়াজম হচ্ছে এক ধরনের গতিময় দূষণ মাধ্যম, যা জীব দেহের মধ্যে একেবারে প্রবেশ করলে জীবন শক্তির উপর প্রভুত্ব করে, তারপর সেই ব্যক্তিকে সার্বিকভাবে দূষিত করে, যার ফলে রোগীর দেহে একটি স্থায়ী রোগের অবস্থা সৃষ্টি করে। এই মায়াজম সম্পূর্ণরূপে অ্যান্টি-মায়াজমিক ওষুধ দ্বারা দূরীভূত না করলে রোগীর দেহে এই রোগ বীজ সারা জীবন বিরাজ করবে এবং পরস্পর প্রবাহমান থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, দারুণ হয়েছে। প্লিজ এবার আমরা উপর থেকে 3টে প্যারা বলবো। প্লিজ যে কোনো স্যার বা ম্যাম উপর থেকে 3টে প্যারা। থ্যাংক ইউ, প্লিজ স্যার বা ম্যাম।
স্যার আবার আমি পড়ি। না স্যার, আপনি আপনার কাছে আচ্ছা স্যার, প্লিজ স্যার, যে কোনো স্যার বা ম্যাম উপর থেকে, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা পড়বো উপর থেকে 3টে প্যারা। স্যার আপনার ওখানে কি ওই দুটো মাইক অন করা মনে হয়, মোবাইল এবং ল্যাপটপ যে কোনো একটা মাইক অফ করলে স্যার কথা ডাবল হয়ে যাচ্ছে। স্যার ডবল হচ্ছে কি আমার জন্য? আমার এখানে একটা ডিভাইস থেকে ঢুকেছি স্যার। ও তাহলে স্যার এখন কি প্লিজ বলবেন? সরি আমার এখানে ছিল, দুঃখিত। ঠিক আছে স্যার এখন। যেসব প্রাকৃতিক অদৃশ্য কারণসমূহ হতে রোগ উৎপত্তি হয় সেসব কারণসমূহকে মায়াজম বলে। মহাত্মা হ্যানিম্যানের মতে চির অচির সব রোগই মায়াজমের অশুভ প্রভাবে সৃষ্টি হয়। মায়াজাম শব্দের অর্থ উপবিষ, দূষিত বাষ্প, দূষিত প্রভাব, ক্ষতিকর বাষ্প, সংক্রামক উপাদান প্রভৃতি। হ্যানিম্যান বলেছেন চিররোগ সৃষ্টির মূল কারণ হলো 3টি চিররোগ বীজ। এদের মধ্যে শরিক মায়াজাম হলো আদি রোগ বীজ। সব রোগের মূল কারণ হলো শরিক মায়াজম। এমনকি প্রমেহ এবং উপদংশ নামক আদি রোগ বীজের উৎপত্তিও শরিক মায়াজাম হতে, এজন্য শরিক মায়াজামকে আদি রোগ বীজ বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ যে কোনো স্যার বা ম্যাম পর থেকে, ওর পর থেকে ম্যাম যতদূর পড়লেন ওর ওর পর থেকে আমরা পড়বো। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো লাগলো ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি পড়ছি। বর্তমান পৃথিবীতে বংশ পরস্পরা মাধ্যমে কোটি কোটি মানুষের দেহের মধ্যে এই শরিক মায়াজম কল্পনাতীতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মায়াজম এখন অসংখ্য প্রকারের বিকৃতি, ক্ষত, বিশৃঙ্খলা ও নানা রকম যন্ত্রণাকর রোগের সৃষ্টি করছে। মোট কথা, মায়াজম হচ্ছে এক ধরনের গতিময় দূষণ মাধ্যম যা জীবদেহের মধ্যে একবার প্রবেশ করলে জীবনী শক্তির উপর প্রভুত্ব করে। তারপর সেই ব্যক্তিকে সার্বিকভাবে দূষিত করে, যার ফলে রোগীর দেহে একটি স্থায়ী রোগজ অবস্থা সৃষ্টি করে। এই মায়াজম সম্পূর্ণরূপে অ্যান্টিমায়াজমেটিক ঔষধ দ্বারা দূরীভূত না করলে রোগীর দেহে এই রোগ বীজ সারা জীবন বিরাজ করবে এবং পরম্পরা প্রবাহমান থাকবে। দারুণ দারুণ ম্যাম, দারুণ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ। তো আমরা প্রথম থেকে অন্য যে কোনো স্যার বা ম্যাম প্রথম 3টে প্যারা প্লিজ। প্লিজ যে কোনো স্যার বা ম্যাম উপর থেকে 3টে প্যারা। শোনা যাচ্ছে স্যার? জি স্যার, জি স্যার। স্যার এখন আপনার সাউন্ড পাচ্ছি না স্যার, আপনারা কেউ পাচ্ছেন? আপনারা স্যার কেউ ওই স্ক্রিন শেয়ারে গেলে আর কথা শোনা যায় না হয়তো। স্যার আপনি স্ক্রিন শেয়ার করবেন না, মাইক্রোফোনটা চালু করে আপনি কথা বলবেন প্লিজ। না ওই তখনই দেখা যায় যে ওই মানে যেটা স্ক্রিনশট দিছি সেটা গেলে আবার মনে হয় শোনা যায় না। তাহলে স্যার আপনি থাক, নেক্সট দিন বলবেন প্লিজ। অন্য যে কোনো স্যার বা ম্যাম প্লিজ
উপর থেকে 3টে প্যারা। আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য কি জানেন, আমরা ছোটবেলার মতো শুধু খাতা ভর্তি করে রাখবো না, আমরা অল্প অল্প করে পড়বো, সেটা রিভাইজ দেব। আমি কি এখানে দেখে দেখে কি পড়তে পারবো না? ইনশাল্লাহ পারবো, কিন্তু তবুও আমি আপনাদের দ্বারা পড়াচ্ছি তার একটাই কারণ, যে কিছু হলো না হলো আমি তো অন্তত একবার পড়লাম। আর আমি এর আগের দিন ক্লাস করেছি, একবার পড়েছি এবং একবার কানে শুনেছি। ইনশাল্লাহ আমার আপনার মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। প্লিজ যে কোনো স্যার বা ম্যাম, উপর থেকে 3টে প্যারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, প্লিজ বলুন। স্যার আমি তো স্ক্রিনশটটা নিতে পারি না, এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে না? আচ্ছা, আপনি আরেকবার নিয়ে নিন। প্লিজ নিয়ে নিন। হয়ে গেছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। থ্যাংক ইউ। প্লিজ ম্যাম। শুরু করুন প্লিজ। স্যার আমি একটু পরে বলি, অন্য একজন বলুক, আমি একটু বের করে নিই। তাহলে অন্য যে কোনো স্যার বা ম্যাম প্লিজ একটু তাড়াতাড়ি, আমাদের আর ক্লাস আছে, ক্লাস করতে হবে। বিশ্বজিৎ স্যার, আপনি পারবেন না? হ্যালো, আকলিমা ম্যাম বলেছেন? সাবিরুল স্যার, এই স্ক্রিনশটের টাই পড়তে বলতেছেন? আমি এই মাত্র ঢুকলাম তো। জি 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 জি। ওকে। মায়াজাম। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মতে মায়াজাম হলো রোগের মূল কারণ এবং ম্যাম উপর জীবাণুগুলো। থেকে, ম্যাম শিখা ম্যাম উপর থেকে 3টে প্যারা পড়বেন। জি। এবং জীবাণুগুলো অদৃশ্য কারণ সমূহ হতে রোগ উৎপত্তি হয়, সেসব কারণ সমূহকে মায়াজম বলে। মহাত্মা হানিম্যানের মতে চির অচির সব রোগী মায়াজমের অশুভ প্রভাবে সৃষ্টি হয়। মায়াজম শব্দের অর্থ উপবিষ, দূষিত বাষ্প, দূষিত প্রভাব, ক্ষতিকর বাষ্প, সংক্রামক উপাদান প্রভৃতি। হ্যানিম্যান বলেছেন, সরি স্ক্রিনশটটা চলে গেল। হ্যানিম্যান বলেছেন চিররোগ সৃষ্টির মূল কারণ হলো 3টি চিররোগ বীজ। এদের মধ্যে সরিক মায়াজম হলো আদি রোগ বীজ। সব রোগের মূল কারণ হলো সরিক মায়াজম। এমনকি প্রমেহ এবং উপদংশ নামক আদি রোগ বীজের উৎপত্তি সরিক মায়াজম হতে। এজন্য সরিক মায়াজমকে আদি রোগ বীজও বলে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে ম্যাম। প্লিজ নেক্সট যে কোনো স্যার বা ম্যাম। জি স্যার আমি বলছি। থ্যাংক ইউ ম্যাম।
বর্তমান পৃথিবীতে বংশ পরম্পরার মাধ্যমে কোটি কোটি মানুষের দেহের মধ্যে এই শরিক মায়াজম কল্পনাতীতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মায়াজম এখন অসংখ্য প্রকারের বিকৃতি, ক্ষত, বিশৃঙ্খলা ও নানা রকম যন্ত্রণাকর রোগের সৃষ্টি করছে। মোট কথা, মায়াজম হচ্ছে এক ধরনের গতিময় দূষণ মাধ্যম, যা জীবদেহের মাধ্যমে উম, এক- একবার প্রবেশ করলে জীবনী শক্তির উপর প্রভুত্ব করে। তারপর সেই ব্যক্তিকে সার্বিকভাবে দূষিত করে, যার ফলে রোগীর দেহে একটি স্থায়ী রোগজ অবস্থা সৃষ্টি করে। এই মায়াজম সম্পূর্ণরূপে অ্যান্টি-মায়াজমেটিক ওষুধ দ্বারা দূরীভূত না করলে রোগীর দেহে এই রোগ বীজ সারা জীবন বিরাজ করবে এবং পরস্পর প্রবাহমান থাকবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, দারুণ। আমরা এটাই চাচ্ছিলাম। আমরা আজকের প্রমাণ করে দিলাম, আমরা একসঙ্গে বসে কিছুটা পড়লাম, কিছুটা জ্ঞান অর্জন করলাম এবং কিছুটা শিখলাম। কোনো স্যার বা ম্যাম পড়লেন, আমি শুনলাম এবং আমিও একবার সেই লেখার উপর একবার চোখ বোলালাম। এইভাবে যদি আমরা আস্তে আস্তে পায়ে যদি চলতে পারি, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত হোমিওপ্যাথিক বেসিক প্রিন্সিপালগুলো কিন্তু অনেকটা জানতে পারবো। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এবার বলবেন, আমি বলেছিলাম যে মায়াজম শেখার জন্য আমরা প্রথমত কটা ধাপে ক্লাস নেব বলেছিলাম, সংখ্যাটা শুধু বললে হবে প্লিজ। 10টা ধাপে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। দেখলেন আপনি কিছুটা মাথায় রাখতে পারছি। আমি ফার্স্ট কত নম্বর ক্লাসটা করেছিলাম প্লিজ বলবেন কেউ? নম্বর 4। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্রথমে করেছিলাম 4 নম্বর ক্লাস। যে কেউ একজন বলুন তো, 4 নম্বরের ক্লাসের মধ্যে যেটা ছিল তার প্রধান ওর মানে ওর হেডলাইনটা কি ছিল? 4 নম্বরের যে ক্লাসটা, তার হেডলাইনটা কি ছিল? প্লিজ একজন প্লিজ একজন। স্যার, রোগীর কোন অবস্থায় আমরা মায়াজম নিয়ে ভাববো? থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমরা প্রথমে শিখলাম যে রোগীর কোন অবস্থায় আমরা মায়াজম নিয়ে ভাববো। তারপর এবার আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখছি মায়াজম কাকে বলে। আমরা নেক্সট ক্লাস করেছি কি মায়াজম কাকে বলে, এটাই না ম্যাম? জি স্যার। তাহলে আমরা কি প্রথমে বুঝতে পারছি যে মায়াজম কাকে, আমরা রোগীর কোন অবস্থায় মায়াজম নিয়ে ভাববো। তারপরে আমরা শিখলাম মায়াজম কাকে বলে। আজকের আমরা করাবো তৃতীয় ক্লাস। প্লিজ তৃতীয় ক্লাসটা কেউ বলবেন তো কি? বংশগত কারণে কোনো রোগ। না 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 না, তৃতীয় ক্লাসটা কি ছিল? আমরা যে 10টা ভাগে ভাগ করেছিলাম, প্রথম ক্লাস কি, দ্বিতীয় ক্লাস কি, তৃতীয় ক্লাস কি, এইভাবে আমরা 10টা ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে আমরা পড়েছিলাম চতুর্থ ক্লাসটা ফার্স্ট পড়েছিলাম। তারপরে আমরা পড়ছি ফার্স্ট ক্লাসটা দ্বিতীয় ভারে পড়ছি। তাহলে আমাদের চতুর্থ ক্লাসটা কি ছিল? চতুর্থ ক্লাসটা ছিল মায়াজমের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো আমি এরকম চাইছি। দেখলেন আমরা এতদিন প্রথমে বুঝতে পারতাম না মায়াজম কি, কি রে বাবা কি, ওটা কি না কি, খুব মহামারী কিছু মনে হয়, কিন্তু আমরা আজকে দেখুন বলতে পারছি। তাহলে আমরা প্রথমে শিখেছিলাম মায়াজমে শেখার জন্য আমরা 10টা ক্লাস করব। সেই 10টা ক্লাস কি কি করব? স্যার বলবো? দাঁড়ান স্যার।
ম্যাম দেখে নেবে না? তো আমরা কি শিখেছিলাম? 10টা ভাগ এরকম ভাগ করেছিলাম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তো আমরা 10টা ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম, চতুর্থ ক্লাসটা ফার্স্ট আলোচনা করেছিলাম। চতুর্থ ক্লাসটা কি ছিল না, আমরা রোগীর কোন অবস্থায় মায়াজম নিয়ে ভাববো, এটা আমরা পড়েছিলাম। সেখানে আমরা পড়েছিলাম 12টা ধাপ পড়েছিলাম, রোগীর কোন অবস্থায় মায়াজম নিয়ে ভাববো সেটা আমরা আলোচনা করেছি। আর তারপরে আমরা ক্লাস করেছিলাম, আপনাদের কিন্তু এই কথাগুলো কিন্তু ধরতে হবে। তারপরে আমরা কি ক্লাস করেছিলাম? 1 নম্বরে ক্লাস। 1 নম্বর ক্লাস কি না, মায়াজম কাকে বলে? থ্যাংক ইউ। আজকের আমরা পড়ব দ্বিতীয় ক্লাস। প্লিজ যে কোনো একজন বলবেন তো দ্বিতীয় ক্লাসটা কি ছিল? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। দেখলেন আমরা আজকে ধরতে পারছি, বিষয়গুলো বুঝতে পারছি। যদিও আমরা নতুন, আমরা একদম প্রাইমারি লেভেলে আছি, তো প্রাইমারি লেভেল থেকে আমরা ধরতে পারছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। তাহলে আমরা কি শিখব? আমরা আজকে শিখব মায়াজমের ক্ষেত্রে আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি। তো আমরা যদি এই ভুলগুলোকে যদি একটু এড়িয়ে চলতে পারি, ইনশাল্লাহ আমি আপনি প্রাইমারি লেভেল থেকে বেশি না হলেও অল্প পরিমাণে মায়াজমকে চিনতে পারবো। তাহলে আমরা কি শিখবো আজকে? আমরা আজকে শিখব মায়াজমের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি। নাম্বার ওয়ানে কি শিখব না, সোরাকে আমরা মায়াজম বলি। কি বললাম? সোরাকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সোরা কিন্তু মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা, যা শরিক মায়াজমের দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরিক। তাহলে আমরা কি বলি অনেক ডাক্তারবাবুকে? শরিক মায়াজম। এই শরিক শব্দটা না উচ্চারণ করে আমরা কি বলি? সোরাকে মায়াজম বলি। তাহলে আমরা আজকের থেকে প্রকৃতপক্ষে শিখবো সোরা হচ্ছে মায়াজম নয়। আমরা অনেক সময় বলি মায়াজম কি কি বলো তো, প্রথমে আমরা বলে দিই সোরা। তো আমরা এই রকম টাইপের ভুল করব না। তাহলে আমরা কি শিখছি? প্রকৃতপক্ষের মায়াজমটা কি না, শরিক। আমার আপনার মধ্যে এই ভাষা ঠিকগুলো করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? নাম্বার ওয়ানে শিখলাম সোরাকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সোরা কিন্তু মায়াজম নয়, একটা মায়াজমেটিক অবস্থা, যা শরিক মায়াজমের দ্বারা সৃষ্টি। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরিক। তাহলে আমরা আমাদের যে ভুলগুলো করি ধরতে পাচ্ছেন? আমরা অনেক সময় সোরাকে মায়াজম বলে ফেলি। আমরা আজকের থেকে শিখে নেব সোরা হচ্ছে মায়াজম নয়, একটা মায়াজমেটিক অবস্থা, যেটা কার দ্বারা সৃষ্টি হয়? যেটা হচ্ছে শরিক মায়াজমের দ্বারা সৃষ্টি। তাহলে শরিক মায়াজমের দ্বারা সৃষ্টি অবস্থাকে আমরা কি বলবো? সোরা বলবো। আমরা কখনো সোরাকে মায়াজম বলবো না। নাম্বার টু আমরা কি শিখবো? সিফিলিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সিফিলিস কিন্তু মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা, যা সিফিলিটিক মায়াজম দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সিফিলিটিক। তাহলে আমরা সিফিলিসকে কোনোদিন মায়াজম বলবো না। আমরা কাকে বলবো? সিফিলিটিক। এই সিফিলিটিককে আমরা মায়াজম বলবো। আর এই সিফিলিটিক দ্বারা যে মায়াজমেটিক অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিফিলিস। তাহলে আমরা কোনোদিন সিফিলিসকে মায়াজম বলবো না। আমরা এটা ভালো করে শিখে নেব, আমরা সিফিলিসকে কোনোদিন মায়াজম বলবো না। আমরা কাকে মায়াজম বলবো? সিফিলিটিককে।
তাহলে সিফিলিসটা কি না, সিফিলিস হলো সিফিলিটিক মায়াজম দ্বারা সৃষ্টি একটা মায়াজমেটিক অবস্থা। সেই মায়াজমেটিক অবস্থাকে আমরা অনেক সময় ভুল করে মায়াজম বলি। তাহলে আমরা দেখব কি মায়াজমেটিক অবস্থার নাম সিফিলিটিক দ্বারা সৃষ্টি মায়াজমেটিক অবস্থার নাম সিফিলিস। আমরা কখনো সিফিলিসকে মায়াজম বলবো না। নাম্বার 3, সাইকোসিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সাইকোসিস মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা যা সাইকোটিক মায়াজম দ্বারা সৃষ্টি। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সাইকোটিক। তাহলে আমরা কি বললাম, আমরা এখানে কি শিখছি, আমরা ঠিক অনুরূপভাবে সাইকোসিসকেও মায়াজম বলি। তাহলে আমরা এখানে শিখবো কি সাইকোসিস মায়াজম নয়, আসল মায়াজমটা কি না সাইকোটিক। এই সাইকোটিক দ্বারা সৃষ্টি একটা মায়াজমেটিক অবস্থার নাম হলো সাইকোসিস। আমরা আজ থেকে সাইকোসিসকে মায়াজম বলবো না, ওর আসল মায়াজমের নাম হলো কি সাইকোটিক। আর সাইকোসিসটা কি সাইকোটিক দ্বারা সৃষ্টি একটা মায়াজমেটিক অবস্থা। ঠিক অনুরূপভাবে নেক্সট আমরা শিখব টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলি। তাহলে আমরা কি শিখছি, অনুরূপভাবে আমরা অনেকে টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে টিউবারকুলোসিস মায়াজম নয়, এটা একটি মায়াজমেটিক অবস্থা যা টিউবারকুলার মায়াজম দ্বারা সৃষ্টি। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো টিউবারকুলার। তাহলে আমরা ধরতে পারছি টিউবারকুলার আর টিউবারকুলোসিস এটা কিন্তু এক নয়। আমরা কখনো টিউবারকুলোসিসকে মায়াজম বলবো না, আমরা আসল মায়াজম বলবো কাকে না টিউবারকুলারকে। এই টিউবারকুলার মায়াজম দ্বারা একটা মায়াজমেটিক অবস্থা সৃষ্টি হয়, যে অবস্থার নাম হলো টিউবারকুলোসিস। তাহলে আমরা আজ থেকে শিখলাম যে আমরা মায়াজম কাকে বলবো, আমরা কোনোদিন টিউবারকুলারকে মায়াজম বলবো না, তাই টিউবারকুলোসিসকে মায়াজম বলবো না, মায়াজম বলবো কাকে না টিউবারকুলারকে। আর টিউবারকুলারটা কি, টিউবারকুলার হলো প্রকৃত মায়াজম। এই টিউবারকুলার দ্বারা যে মায়াজমেটিক অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা টিউবারকুলোসিস বলবো। আর টিউবারকুলোসিস আমরা মায়াজম হিসাবে চিনব না। এই পর্যন্ত কারা বুঝতে অসুবিধা হচ্ছে প্লিজ বলবেন। না স্যার। না স্যার। বোঝার কোনো কারোর প্রশ্ন আছে কিছু? স্যার তাহলে একটা কথা বলতে চাইছি তাহলে। হ্যাঁ বলুন স্যার বলুন। স্যার তাহলে যদি কেউ টিউবারকুলার সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত হয় তাকে কি আমরা টিউবারকুলার বলবো না টিউবারকুলোসিস বলবো? টিউবারকুলোসিস বলবো না স্যার, মনে করেন কারো যক্ষা হয়েছে তাহলে কি তার ওই অবস্থাকে টিউবারকুলোসিস বলবো না টিউবারকুলার বলবো স্যার? আপনার কথা শুনতে পাচ্ছি আমরা টিউবারকুলার বলবো স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমার প্রশ্নটি হচ্ছে স্যার, আমি আরেকটু শর্ট করে বলছি, প্রকৃতপক্ষে মায়াজম আমরা কাকে বলবো? শরিককে বলবো মায়াজম। সিফিলিটিককে বলবো মায়াজম। সাইকোটিক এই সাইকোটিককে আমরা মায়াজম বলবো। টিউবারকুলারকে আমরা মায়াজম বলবো। আমরা অনেক সময় কি বলে ফেলি যে শরীর দ্বারা যে মায়াজমেটিক অবস্থা তৈরি হয় সেই অবস্থাকে আমরা সোরা বলবো। আমরা কিন্তু ভুল করে সোরাকে মায়াজম বলে ডাকছি। আমরা সোরাকে মায়াজম বলবো না, সোরা হচ্ছে শরীর দ্বারা তৈরি একটা উপবিষ। শরীর মায়াজম দ্বারা
শিষ্ট উপবিষ, সেটাকে আমরা সোরা বলবো। তাহলে সোরাকে আমরা মায়াজম বলবো না। তাহলে সোরাকে মায়াজম না বলে সোরা কার দ্বারা সৃষ্টি হচ্ছে? না শরিকের দ্বারা, ওই শরিককে আমরা মায়াজম বলবো। ঠিক অনুরূপ ভাবে আমরা সিফিলিটিককে মায়াজম বলবো। আর সিফিলিটিক দ্বারা যে একটা মায়াজমেটিক অবস্থা তৈরি হয়, যাকে বলা হয় সিফিলিস। আমরা ভুল করে অনেক সময় সিফিলিসকে মায়াজম বলি। আমরা সিফিলিসকে মায়াজম বলবো না, আমরা মায়াজম বলবো সিফিলিটিক। সিফিলিসটা কি না, সিফিলিস হলো সিফিলিটিক মায়াজম দ্বারা একটা মায়াজমেটিক অবস্থা যে তৈরি হয়, সেটাকে সিফিলিস বলবো। ঠিক অনুরূপ ভাবে আমরা আচ্ছা, তাহলে এখন কনফার্ম করেন। আমার আমি চাচ্ছিলাম আমার কলিগদেরকে বললাম যে আশা করি হবে। স্যার কি বললেন আমি বুঝতে পারলাম না। উনি আনমিউট হয়ে গেছিলেন স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে কি শিখছি? আমরা মায়াজমকে অনেক সময় মায়াজম না বলে আমরা কাকে মায়াজম বলছি? মায়াজমের দ্বারা সৃষ্ট মায়াজমেটিক অবস্থাকে আমরা মায়াজম হিসাবে চিনছি। সেটাকে বোঝানোর জন্য আমরা এই ভুলগুলো সচরাচর করে থাকি। আমরা শরিক মায়াজমকে শরিক না বলে আমরা সোরাকে বলছি মায়াজম। ঠিক সিফিলিটিককে মায়াজম না বলে সিফিলিটিক দ্বারা তৈরি সিফিলিসকে মায়াজম বলছি। সাইকোটিককে আমরা মায়াজম না বলে সাইকোটিক দ্বারা সৃষ্ট অবস্থাকে ওই সাইকোসিসকে মায়াজম বলছি। তাহলে আমরা সাইকোসিসকে মায়াজম বলবো না, আমরা বলবো সাইকোটিক। ঠিক অনুরূপ ভাবে আমরা অনেকে টিউবারকুলারকে মায়াজম না বলে টিউবারকুলোসিসকে মায়াজম বলছি। তাহলে আমরা এই ভুলগুলো অনেক সময় করে থাকি। তাহলে আমরা চেষ্টা করব টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলবো না, আমরা আসল মায়াজম কাকে বলবো? না টিউবারকুলার। তাহলে টিউবারকুলোসিসটা কি না, টিউবারকুলার দ্বারা সৃষ্ট মায়াজমেটিক একটা অবস্থা। জি স্যার। স্যার এভাবেও কি আমরা ভাবতে পারি যে উপবিষ দ্বারা সৃষ্ট একটা পর্যায়, ওই পর্যায়কে আমরা ভুল করে মায়াজম বলে ফেলি আসলে? একদম ঠিক স্যার, ঠিক। আমাদের এই যে ছোট ছোট কনসেপ্টটা যদি আপনি এই এক জায়গায় বসে যদি ক্লিয়ার করে নিতে পারি, তাহলে দেখবেন আপনার অনেকটা বাঁধা জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় কি দেখছি, একটা মায়াজমের দ্বারা সৃষ্ট উপবিষকে, একটা মায়াজমেটিক অবস্থা, সেই অবস্থাকে নাম একটাকে বলা যা তৈরি হচ্ছে, সেই অবস্থার নাম আমরা মায়াজম বলে চিনছি। যেমন টিউবারকুলারকে মায়াজমকে আমরা টিউবারকুলার না বলে টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলছি। সাইকোটিককে আমরা মায়াজম না বলে সাইকোসিসকে আমরা মায়াজম বলছি। শরিককে আমরা মায়াজম না বলে শরিকের দ্বারা সৃষ্ট উপবিষ সোরা, একটা মায়াজমেটিক অবস্থা, সেই সোরাকে আমরা মায়াজম বলছি। এই কথাগুলো যে আপনার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়, সেটা আমরা যাতে আজকের দিন থেকে আর ভুল বোঝাবুঝি যাতে না করি, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা হলো। প্লিজ এই পর্যন্ত যদি অসুবিধা থাকে বলবেন, আর না হলে আমরা একটু মেডিসিনে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো যে পরীক্ষায় বা আমরা ক্লাসিফিকেশন অফ মায়াজম, যে মায়াজম কত প্রকার, তখন তো আমরা নরমালি বলে ফেলি সোরা, সিফিলিস, সাইকোসিস, এরকম বলে ফেলি। তো এটা তাহলে ভুল, তাই না? তাহলে ওই জন্য আমি আমাদের পয়েন্টও বলেছিলাম যে আমরা মূলত যে ভুলগুলো করে থাকি, তো আমরা সচরাচর কি ভুলগুলো করে থাকি, তো সেই ভুলগুলো আমি আমাদের মধ্যে যদি সংশোধন করে নিতে পারি, ইনশাল্লাহ আমরা হোমিওপ্যাথিতে খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। জি, সেটাই হলো কনসেপ্টটা। জি, থ্যাংক ইউ স্যার।
কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলবেন, তা না হলে আমরা একটু মেডিসিন নিয়ে আলোচনা করব। দেখুন, আমি খুব অল্প অল্প পড়াচ্ছি, তাতে আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? আমি তো মনে হয় আশা করি যে না, কষ্ট হওয়ার কথা নয়। তো এইভাবে যদি আমরা অল্প অল্প করে যদি মায়াজম চিনতে পারি, দেখবেন মায়াজমটা আমার আপনার কাছে কিছু নয়, শুধু একটু ধৈর্য দিতে হবে, মনোযোগ দিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক, আমরা তাহলে একটু মেডিসিনের দিকে যাব। স্যার কোনো প্রশ্ন নয়, কিন্তু যদি এই নোটস গুলো একটু আগে দেন তাহলে আমরা একটু দেখে নিতে পারি, তাহলে ভালো হয়। ম্যাম, মেন গল্প সত্যি কথা বলতে কি, আমি সালাউদ্দিন স্যারকে এত কাজ দিয়েছি, উনি তো একটা সার্ভিস করেন না, তো সেখানে কিছু ওনার ন্যূনতম তো কাজ থাকবে, চাকরি বাঁচাতে হবে। সেই বাঁচানোর ফাঁকে ফাঁকে আমি ওনার এত কাজ দিয়ে দিয়েছি যেগুলো করাটাও খুব কষ্টকর। আমি নিজে অনেক সময় স্যারকে দেখি, ভিডিও কল দিয়ে দেখি স্যার ঘুমাচ্ছে না আমাদের কাজের মধ্যে আমার আপনার কাজ নিয়ে স্যার ব্যস্ত আছেন। তো আমি অনেক সময় রাত 12:30, আপনাদের বাংলাদেশ টাইমে 1টার সময়, মানে আমাদের ইন্ডিয়ায় 12:30, আপনাদের 1টা, আমি রাত 1টার সময় ভিডিও কল দিয়েছি, দেখছি ওই লোকটা আবার আমার আপনার জন্য কম্পিউটার নিয়ে বসে আছে। ভাবতে পারছেন? তো সেই লোক এতগুলো এই টাইপিং এগুলো করে আমার আপনার জন্য এগুলো দিচ্ছে, একটু লেট হচ্ছে হোক। আমি তো সেই লেট হচ্ছে বলেই তো কি কায়দায় আপনাদের দিয়ে পড়াচ্ছি, দেখলেন না? একটা করে পড়া 3বার 4বার, মিনিমাম 10 জনের দ্বারায় 3বার পড়িয়ে নিলাম। তাহলে কালকে ধরে নিন আমি একবার পড়েছিলাম, আর আজকের সেই ক্লাসটা, একই ক্লাসটা 10 জনের দ্বারায় 3বার পড়ালাম। এই 3বার পড়ানোর উদ্দেশ্য হলো এটাই যে আমরা ছোটবেলার মতন শুধু নোট লিখে আর খাতার মধ্যে থাকবে আর বাড়িতে গিয়ে পড়ার সময় নেই, ফোন নিয়ে ব্যস্ত, এমনটা যাতে না হয়। সেই কারণে আমি ঠিক কলা কৌশলে কিন্তু আপনাদের দ্বারা 3বার পড়িয়ে নিলাম। আমার উদ্দেশ্য হলো এটাই যে আমি যে নোটটা দিচ্ছি আমার লেকচার শিটটা আপনাদের কাছে চলে যাক, তার সাথে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের সেই বাচ্চাদের মতন 3বার পড়িয়ে নিলাম। আমরা ছোটবেলা মাস্টারটা আমাদের কেমন পড়িয়েছে, এই বড় পড়ো, আমি শুনছি। আমার ছোটবেলা এরকম করে না? যখন আমরা হাই স্কুলের জীবনে চলে যাই তখন আমরা স্কুলে গিয়ে আর পড়ি না, স্যার লেকচার দেন, আমরা ক্লাসগুলো শুনি। কিন্তু আমি আপনাদের দ্বারা কি করলাম ভাবুন, সেই ছোটবেলার মতন আপনাদের দ্বারা আমি 3বার পড়িয়ে নিলাম, যাতে আমি আপনি মাথায় কিছুটা হলেও রাখতে পারছি। আর আপনারা যে পরিষ্কার মাথায় রাখছেন তার একটা প্রমাণ আছে, আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। কিভাবে বুঝলাম বলুন তো? আমি আপনাদের জিজ্ঞাসা করলাম যে মায়াজমকে শেখার জন্য আমরা কটা ধাপে ভাগ করেছিলাম, আপনারা এক বাক্যে বললেন 10টা ধাপে। আমি বলেছিলাম ফার্স্ট ক্লাস করেছিলাম কোনটা, আপনারা উত্তর দিলেন চতুর্থ ক্লাসটা ফার্স্ট করা হয়েছে। তারপরে দ্বিতীয় ক্লাস কোনটা করেছিলাম, আপনারা উত্তর দিয়েছিলেন প্রথম ক্লাসটা দ্বিতীয় করা হয়েছে। আর আজকের দ্বিতীয় ক্লাসটা তৃতীয়ই করলাম। এই যে আপনারা আমার কথা ধরতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এটা আল্লাহর কাছে অনেক শুকর। থ্যাংক ইউ। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন, তাই না ম্যাম? জি স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে পড়বো একটা মেডিসিন, যে মেডিসিনটা দেখবেন আমার আপনার চেম্বারে প্রায় দিন ব্যবহার হয়। তো আমরা সেই রকম 70টা রিমেডি সিলেকশন করেছি। আমরা চেষ্টা করব এই 70টা রিমেডি যদি আমি আপনি রপ্ত করতে পারি, তখন দেখবেন মেডিসিন পড়াটা আমার আপনার কাছে আর কিছু নয়, বিশাল একটা সাহসের জায়গা চলে আসবে। কিরকম ভাবে? এই 70টা কমপ্লিট হয়ে গেল, তারপরে ডিএইচএমএস এর যে কথাই বলছি 120টা বা 125টা বা 115টা যে আপনাদের মেডিসিন আছে, এর সাথে আরো 10টা যোগ করলাম, তারপর আরো 10টা পড়লাম, তারপর আরো 10টা পড়লাম। এইভাবে পড়তে পড়তে আমরা খুব তাড়াতাড়ি দেখবেন একটা মেডিসিন সম্বন্ধে আপনার একটা ধারণা তৈরি হবে, এবং যে মেডিসিন সরি স্যার, এক মিনিট স্যার। আচ্ছা ফাহিমা ম্যাম, আপনি প্লিজ ভিডিওটা অফ করুন। ফাহিমা ম্যাম,
আমাদের ফাইমা ম্যাম ভিডিওটা অফ করুন প্লিজ, আপনার ভিডিওটা অন হয়ে গেছে। উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আমাদের ফাইমা ম্যাম, অফ করে দিয়েছি। ও সরি স্যার আপনাকে বিরক্ত করার জন্য, থ্যাংক ইউ। স্যার প্লিজ কন্টিনিউ। স্যার মনে হয় ব্যস্ত হয়ে গিয়েছে, নয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়। সেটাই তো দেখছি, স্যারকে তো দেখতে পাচ্ছি না, স্যার মনে হয় চলে গেলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে কি নিয়ে আলোচনা হলো, কি বিষয়ে? আমি তো ছিলাম না, মাত্র জয়েন হলাম। বিশ্বজিৎ ঢালি স্যারের মতো হয়েছে আপনার। ক্লাস কেন? শেষে এসে বলবেন যে কি আলোচনা হলো সব বলেন এবার। কেন, টপিকটা বলবেন, কি আলোচনা হলো বলা যায় না? কথাই মায়াজম পড়ছি আমরা। আমরা তো মায়াজম নিয়ে প্রতিদিন পড়ছি এখন। আজকে আবার স্যার নোটটা আবার আচ্ছা, স্ক্রিন ঠিক শেয়ার আছে। দিয়ে স্ক্রিনশট নিতে বলেছিলেন। তো স্যার এই কৌশলটা এজন্যই করেছেন, আমি বলেছিলাম স্যার গ্রুপে দিয়ে দিলে কেমন হয়, বললেন যে না, আমাদের এখানে অনেকেই নাকি এসে ওই এখান থেকে বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন পেইড ক্লাসে আবার তারা এটা দিয়ে ব্যবসা করছে স্যার, এটা টের পেয়েছেন। এজন্য যে যারা ক্লাস করবে তারা শুধু যাতে এক ঝলক স্ক্রিনশটটা নিতে পারে। তো মাঝে, মাঝে আবার গ্রুপেও দিবেন স্যার বলেছেন। ফাইনাল শিটটা আমরা ফাইনাল একটা পিডিএফ করে আমরা যারা দেখবো যে কারা, কারা প্রতিদিন ক্লাসে ছিলেন তাদেরকে আমরা পার্সোনালি বা স্যার যেভাবে বলেন আমরা দিব। ফাইনাল শিটটা আমরা রেডি করছি একটা পিডিএফ এর মধ্যে। আর এটা তো প্রাথমিকভাবে মায়াজমটা করছি, স্যার আরো গভীরে যাবেন ধীরে, ধীরে। তো আমি তাহলে পার্সোনালি স্যারকে ফোন দিচ্ছি একটু। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার নাম্বারটা একটু নিন। জি, আমার এই নাম্বারটা একটু অ্যাড করে নিন। তো কোন নাম্বারটা মেসেজ দিয়েছেন? না, এই হুম? মেসেজ দেবো হ্যাঁ, এই ইন কল এই মেসেজ। গ্রুপে, এই নাম্বার দেবেন। জি, এই গ্রুপে আমার এই নাম্বারটা একটু অ্যাড করে নেবেন। কোথায় নাম্বার কোথায়? এই যে ইন কল মেসেজ দিতে পারেন, এই যে নিচে দেখেন 3 ডট মেনু থেকে। আয়শা ম্যাম, ওই হ্যাঁ, ইন কল মেসেজ যেখানে আছে না, ওখানে নাম্বারটা দিয়ে দাও স্যার, ওটা আমাদের ইন্ডিয়ান নাম্বার। আচ্ছা, আচ্ছা।
তারপরে স্যার চলে এসেছেন। ওটা ইন্ডিয়ার নাম্বার যেভাবে অ্যাড করেন সেইভাবে করবেন স্যার। জি, তাহলে ইনকল মেসেজে দিতে পারবেন না? হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করুন স্যার। তাহলে আলোচনা শুরু করতে পারেন স্যার। জি স্যার, আমরা আজকের পড়বো কি মেডিসিনটা পড়বো, সেই মেডিসিনের নাম হলো মেডোরিনাম। তো আমরা মেডোরিনামের কি করব, ফার্স্ট পড়বো মেডোরিনামের 4 কথা। কেন আমরা পড়বো দেখবেন, এই মেডোরিনামের প্রতিটা মেডিসিনের যে 4 কথা থাকে না, এই 4 কথার মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা লুকিয়ে থাকে। তো আমরা যখন একটা মেডিসিন যে কোনো কৌশলে পড়বো, সে কিনোট আকারে হোক বা কেন স্যারের লেকচার অফ মেটেরিয়া মেডিকেল আকারে হোক বা লিপি স্যারের রেড লাইন ডার্ক পিকচারের আকারে হোক, যে কোনো কলা কৌশলে পড়ার আগে আমি আপনি চেষ্টা করব মেডিসিনের 4 কথাটা পড়ে তারপরে মেডিসিনটা পড়া। তাহলে আমরা মেডোর ফার্স্ট কথা কি, বংশগত প্রমেহ দোষ ও উপযুক্ত ওষুধের ব্যর্থতা। দ্বিতীয় কথা, জ্বালা, ব্যথা ও স্পর্শকাতরতা। তৃতীয় কথা, ব্যস্ততা ও ক্রন্দনশীলতা। চতুর্থ কথা, স্নায়বিক দুর্বলতা, স্মৃতিশক্তি দুর্বলতা ও মৃত্যু হয়। এই হলো মেডোর 4 কথা। তো আমি আপনি কেন এই মেডোর 4 কথাটা পড়লাম, দেখবেন এই যে প্রতিটা মেডিসিনের যে 4 কথা আছে না, এই কথার মধ্যে বিশাল একটা জাদু। সেই জাদুটা যদি আমি আপনি একটু হালকা হালকা করে যদি মাথায় রাখতে পেরেছি, দেখবেন কলা কৌশলে দেখবেন সেই একই কথা বারবার ফিরে আসছে। এবার আমরা কি জানবো, মেডোরিনাম ওষুধটা কোন কোন লেটার দিয়ে তৈরি। এখানে কি কি, এম ই ডি ও ডবল আর এইচ আই এন ইউ এম, এই যে মেডোরিনাম বলে এই যে ওষুধ, এতগুলো লেটার দিয়ে তৈরি। আমরা চেষ্টা করব এই মেডিসিনের প্রতিটা লেটার দিয়ে তার গুরুত্বপূর্ণ সিমটম গুলো মনে রাখার চেষ্টা করব। এটা একটা কৌশল। আমরা বিভিন্ন কৌশলে মেডিসিন পড়ি। আমি কিছুক্ষণ আগে বললাম না, আমরা কি নোট আকারে পড়ি, লেকচার আকারে পড়ি, ড্রাগ পিকচার আকারে পড়ি, রেড লাইন আকারে পড়ি। এটাও একটা কৌশল। প্রতিটা মেডিসিনের লেটার ধরে ধরে তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় ধরে রাখার চেষ্টা করব। ইতিপূর্বে বেশ কিছু মেডিসিন পড়ানো হয়েছে, তাতে আপনাদের কাছে মেডিসিনগুলো কেমন লেগেছে প্লিজ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে স্যার। থ্যাংক ইউ ম্যাম। আজকের আমরা পড়বো মেডোরিনামের ফার্স্ট লেটারটা কি, এম। এম ফর আমরা কি শিখবো, এম ফর শিখবো মাইন্ড এক্সাইটেডমেন্ট, মন চরম অবস্থায়। কখনো মনটা খুব চরম অবস্থা থাকে, কখনো খুব আনন্দ, আবার দেখবেন কখনো গভীর বিষণ্ণ। এবং আচরণেও চরমতা আমরা দেখতে পাবো। নেক্সট লেটার কি, ই। ই ফর আমরা কি শিখবো, এক্সাইটেবল,
and emotional. ইমোশনাল, এখানে আমরা কি দেখব? খুব আবেগপ্রবণ থাকবে, সহজে উত্তেজিত হয় এবং হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে মেডুলার পেশেন্টগুলো। এর পরের লেটার কি? ডি। আই ফর আমরা কি শিখছি? প্লিজ, আমি গুলিয়ে ফেললাম নাকি? কোন পর্যন্ত পড়লাম? স্যার ই হয়েছে, ডি হবে এখন। জি 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 জি। ডি ফর আমরা কি শিখবো? ডি ফর শিখবো ডিয়ার ফর আইস অ্যান্ড শাওয়ার। দেখবেন এই মেডুলার পেশেন্টগুলো বরফ বা ঠান্ডা জিনিসে প্রবল ইচ্ছা থাকবে। ওরা বরফের প্রতি, ঠান্ডার প্রতি প্রচুর আকর্ষণ। তার সাথে কি করে? ওরা দেখবেন টক খাবারও পছন্দ, এবং ওরা বিশেষ করে ঠান্ডা যদি পানি খায়, যে কোনো ওদের মেডুলার পেশেন্টগুলো দেখবেন ঠান্ডা পানির প্রতি ওরা খুব আকর্ষণ, এবং তারা ঠান্ডা পানি খেলে অনেক স্বস্তিতা বোধ করে, অনেক স্বস্তি পায়। ডির পরের লেটার হলো ও। ওপেন এয়ার বেটার। ও ফর আমরা কি শিখবো? ওপেন এয়ার বেটার। এই মেডুলার পেশেন্টগুলো দেখবেন খোলা হাওয়ায় খুব এদের ভালো লাগে, খুব বেটার ফিল করে এরা। ঘর বন্ধ করলে, ঘরের দরজা জানালা বন্ধ করলে ওরা খুব অস্বস্তি পায়। ওরা সবসময় মনে করে যে ওপেন এয়ার যদি হয় না, আমি যেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ওর পরের লেটার হলো আর। আর ফর কি শিখবো? আর ফর শিখবো রেস্টলেস। বসে থাকতে একদম পারে না, মানসিক ও শারীরিকভাবে ওরা অস্বস্তি বোধ করে। তারপরের লেটার কি? আর একটা আর, এখানে ডবল আর আছে। দ্বিতীয় আর দিয়ে আমরা কি শিখবো? রিস্ক টেকিং বিহেভিয়ার। এরা খুব ভয় পায়। এদের না, আমার বলা ভুল, এরা ভয় পায় না, রিস্ক নিতেও ভয় পায় না। এদের আচরণটা, এদের বিহেভিয়ারটা এমন, কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে ভয় পায় না। আর এবং অনেক লোক দেখবো যে যারা কোনো ঝুঁকিপূর্ণ কাজ দেখলে ভয় পেয়ে দূরে সরে আসে। মেডুলার পেশেন্টগুলো আমরা কি দেখবো? ওরা ঝুঁকিপূর্ণ কাজ করতে আরো ভালোবাসে। এই সমস্ত পেশেন্টগুলো ভবিষ্যতে কি হবে না হবে, যে আমি এত ঝুঁকিতে কাজ করতে যাচ্ছি, আমার ভবিষ্যৎটা কি খারাপ, না আমি যদি মারা যায় কি হবে না হবে, এদের কিন্তু অত ভবিষ্যৎ সম্বন্ধে তো চিন্তা ভাবনা নেই। তো আমরা কি দেখব? ভয় নেই, ভয় করে না, ঝুঁকিপূর্ণ কাজ করতে এরা ভালোবাসে, ভবিষ্যতে কি হবে না হবে, তার রিস্কটা কোথায়, কিছুই চিন্তা ভাবনা করে না। যখন এইরকম আমরা কিছু দেখতে পাবো না, তখন আমরা একটু মেডোডিনামের কথা চিন্তা করতে পারি। তারপরের লেটার হলো এইচ। এইচ ফর আমরা কি শিখবো? এইচ ফর শিখবো
history of suppressed gonorrhea, দেখবেন এই ধরনের পেশেন্টদের, মেডোর পেশেন্টগুলো আমরা দেখব ওদের যে রোগ সৃষ্টি হয়েছে সেই রোগের পিছনে ওদের পাস হিস্ট্রি যখন আমি আপনি নেব তখন দেখব ওদের একটা পুরানো গণরোগ, গনোরিয়া চাপা পড়ার একটা ইতিহাস পাবো। তো দেখবেন গনোরিয়া রোগটা যখন সাপ্রেস করবে, সাপ্রেস করে কোনো পেশেন্টের যখন কোনো একটা নতুন ডিজিজে আক্রান্ত হবে তখন আমরা একবার মেডোর কথা ভাবতে পারি। এইচ এর পরের লেটার হলো আই। আই ফর কি শিখবো? ইনসোমিনিয়া। দেখবেন রাত 3টে থেকে 4টের সময় এরা দেখবেন জাগে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ রাত 3টে বা 3টে থেকে 4টের মধ্যে ওদের ঘুম ভেঙে যায়। খুব ঘুমাচ্ছে খুব ঘুমাচ্ছে, খুব ভালো খুব ভালো, দেখবেন হঠাৎ 3টে থেকে 4টের মধ্যে ওদের ঘুম ভেঙে যাবে। তো যখন ঘুম ভেঙে যাবে মেডোর পেশেন্ট গুলো দেখবেন আর ঘুমাতে চায় না। রাত 3টে থেকে 4টের মধ্যে যখন ঘুম ভাঙবে ওদের আর ঘুম আসতে চায় না। আয়ের পরের লেটার হলো এন। এন ফর আমরা কি শিখবো? এন ফর শিখবো নাইট অ্যাগ্রেভেশন। এই মেডোর পেশেন্টের যে ডিজিজে আক্রান্ত হোক না কেন সেই ডিজিজটা দেখবো রাতের বেলা সমস্ত কষ্ট, সমস্ত উপসর্গগুলো রাত্রে বেলা বৃদ্ধি পাবে। এন এর পরের লেটার কি? ইউ। ইউ ফর কি শিখবো? আনক্লিন অফেন্সিভ ডিসচার্জ। ইউ ফর কি শিখলাম? আনক্লিন অফেন্সিভ ডিসচার্জ। এদের যে স্রাব বের হয় সেই স্রাবগুলো খুব দুর্গন্ধযুক্ত থাকে এবং স্রাবটা কিরকম হয়? খুব ঘন আকারে দেখা যায় এবং খুব অস্বস্তিকর, বিরক্তিকর স্রাবটা দেখতে পাওয়া যায়। ইউ এর শেষ লেটার হলো এম। এম ফর আমরা কি শিখবো? এম ফর শিখবো মেমোরি উইক। এদের মেমোরিটা খুব দুর্বল প্রকৃতির হয়, পড়া মনে রাখতে পারে না। এই সামান্য কোনো কয়েকদিন আগে কিছু একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা সে ভুলে যায়, তার মেমোরিটা এত দুর্বল দেখায়। আমরা আর একটা কি শিখতে পারি? যে মেডোরি নামকে আমরা এক লাইনে কেমন ভাবে মাথায় রাখতে পারি। আমরা এইভাবে মেডোরি নামকে এক নজর চিনে রাখতে পারি। কিভাবে? যার স্বভাব চরম, বরফ ঠান্ডা জিনিস খুব পছন্দ, রাত সমস্ত কষ্ট রাতে বাড়ে এবং সাইকোটিক ইতিহাস এদের থাকবে। যখন এরকম সাইকোটিক ইতিহাস তাদের কাছে থাকবে তখন আমরা মেডোর কথা চিন্তা করতে পারি। প্লিজ এ পর্যন্ত কারোর অসুবিধা হচ্ছে কিনা? স্যার 4 কথার 1 নম্বরটা একটু বলবেন, বংশগত প্রমেয় দোষ ও বংশগত প্রমেহ দোষ ও উপযুক্ত ওষুধের ব্যর্থতা। ওকে স্যার, থ্যাংক ইউ। ওই সিমটম ভিত্তিক আমি ওষুধ দিয়েছি, দেওয়ার পরে দেখব পেশেন্ট তবু সাকসেসফুলের দিকে যাচ্ছে না, ভালোর দিকে যাচ্ছে না। আমি আবার পুনরায় কেস টেকিং করলাম, করে দেখছি যে পেশেন্ট মেডোই আসছে। এইরকম একটা, বা মেডো না, যে কোনো একটা পেশেন্ট মেডিসিন এসেছে, একই মেডিসিন আবার এসেছে,
তো উপযুক্ত ওষুধে যখন ব্যর্থতা হবে তখন আমরা মেডের কথা একটু চিন্তা করব। থ্যাংক ইউ স্যার, আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই একটা প্রশ্ন ছিল, মেডোরি নামের অ্যাগ্রাভেশন টাইম কি নাইট না ডে? মেডোরি নামের এগ্রাভেশন ডে হয়, বেসিক্যালি নাম নাইট। সকাল থেকে স্যার সন্ধ্যা পর্যন্ত অ্যাগ্রাভেশন এটা লেখা আছে। জি হবে, আমি কিন্তু একটা বই পড়েছিলাম, সেখানে লেখা আছে রাতেও বৃদ্ধি হয়। স্যার তো মর্নিং টু ইভিনিং অ্যাগ্রাভেশন। জি স্যার। স্যার এটা কি এমন হতে পারে যে মানে কিছু কিছু পার্টিকুলার সিমটম গুলো নাইট টাইমে অ্যাগ্রাভেট করে, মানে ব্যতিক্রম কিছু লক্ষণ থেকে প্রত্যেকটা মেডিসিন এরকম কিছু, কিন্তু সাধারণত আমরা যেটা জানতাম সেটা মেডোরিনাম হচ্ছে ডে টাইম অ্যাগ্রাভেশন এবং সিভিলিনামের হচ্ছে নাইট টাইম অ্যাগ্রাভেশন, এটা করছিলাম। এখন এই ব্যাপারে একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে প্রশ্ন করছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। জি, আমিও এটাই পড়েছি, বিভিন্ন বইয়েই দেখেছি মর্নিং টু ইভিনিং। ম্যাম, আমিও এক জায়গায় দেখেছি ইভিনিং এও বলেছে যে ইভিনিং এ অ্যাগ্রাভেশন হয়, রাতে। হতে পারে স্যার, আসলে এটা আসলে রোগের তো কোনো ঠিক ঠিকানা নাই, রাতেও হইতে পারে। এমন যে একটা মেডিসিনে বলেছে যে সকালে দিনে হয় রাতে হয় না, এমন তো কোনো হয় না। হতেই পারে, রাতেও হতে পারে জি জি হয়তো জি এরকম। স্যার আমি একটা বই দেখছি, দিনে বৃদ্ধি সূর্যাস্ত পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত, দিনে স্যার বৃদ্ধি আমি একটা সূর্যাস্ত কথা বলতে পর্যন্ত। চাই স্যার, যদি হ্যাঁ স্যার অনুমতি দেন। বলুন। এটা হচ্ছে স্যার, হ্যাঁ বলুন যেমন বলুন। পালসেটিলা প্রমিনেন্টলি স্যার তৃষ্ণাহীন থাকে স্যার, পালসেটিলা তৃষ্ণা থাকে না। কিন্তু হায়ার লেভেলের বই যদি পড়তে যায় স্যার, দেখা যাচ্ছে সেখানে বড় বড় রাইটাররা স্যার, ভিতুল কাসের মতো রাইটাররা বলতেছে যে যদিও প্রমিনেন্টলি স্যার তৃষ্ণাহীন, কিন্তু তাদের তৃষ্ণা অনেক সময় দেখা যায়। তো ব্যাপারটা স্যার এরকম হতে পারে যে প্রমিনেন্টলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই স্যার এর বৃদ্ধি, কিন্তু রাতেও বৃদ্ধি দেখা যায়। ব্যাপারটা এরকম হতে পারে স্যার। স্যার স্যার হতে পারে, না হওয়ার কিছু নেই। আর একটা কথা, যেমন আমরা সালফারকে কিভাবে চিনি? আমরা সালফারকে মূলত শীত কাতর হিসেবে চিনি না, দেখবেন সালফার আবার গরম কাতরও হয়, এরকম স্যার হতে পারে। তো বিভিন্ন রাইটারের জি স্যার, বড় বড়। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করব। স্যার আজকে আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স বেশি, এটা একটু লক্ষ্য করেন স্যার। থ্যাংক ইউ স্যার। মেন গল্প কি আমি বলেছিলাম না, আমরা ন্যারো মাইন্ড হব না। আমরা এখানে যে লেকচার দেওয়া হয় সেই লেকচার সিটও দিয়ে দেওয়া হয়, একটাই কারণ, যাতে আমরা একে অপরের মধ্যে জ্ঞান বিনিময় করে কিছুটা শিখতে পারি। আর নচেত আমি এখানে ভালো লেকচার দিতে পারি, আপনারা বুঝে নিন যে আমি বড় সিনিয়র। আমরা এখানে এমনটা নয়, আমরা এখানে চাইছি আমরা সকলেই নতুন এবং আমরা প্রাইমারি লেভেলটা কভার করব এবং একে অপরের মধ্যে জ্ঞান বিনিময় করব, করে আমরা হোমিওপ্যাথিটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেকে আমরা দেখেছি পেট ক্লাসের নামে নতুন নতুন ছেলেদের ডেকে নিয়ে কিছু থোড়া মোড়া কিছু নোট দিয়ে চলে যায়। কিন্তু আমরা এখানে সালাউদ্দিন স্যারের সঙ্গে আলোচনা করেছি, আমরা এখানে যে লেকচার দেব বা যে কথা বলবো সেই কথার এগেনস্টে আমরা নোট ব্যবহার করব এবং সেই নোটটা সকলের জন্য উন্মুক্ত। তবে হ্যাঁ, কিছু সিস্টেম তো থাকবে। আমি গ্রুপে থাকবো না, ক্লাস করব না, উলুবনে মুক্ত ছড়ানো হবে, এমনটা আমরা করব না। আমরা এখানে করব কি, এখানে নোটটা উন্মুক্ত রাখবো সকলের জন্য, সকলে নেবে, সেই নোটটা সকলে পড়বে এবং আমরা প্রত্যেকে উপকৃত হব। এটাই আমাদের মেন লক্ষ্য। থ্যাংক ইউ স্যার আমি আপনার মাধ্যমে সালাউদ্দিন স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। সালাউদ্দিন স্যারকে আবারও অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে জানাচ্ছি স্যার।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর স্যালারজনটা তো আছেই। আমাদের ক্লাসটা কেমন স্যালারজন তো লাগছে আমার স্যার? আমাদের ক্লাসটা কেমন লাগছে? আমার স্যার এক অন্য কথায় কোনো বলতে গেলে সহপাঠী ওয়াসাম স্যার, এভাবে আসলে আপনারা যেভাবে ক্লাস নিচ্ছেন আমি মনে করি যে অন্য কোথাও এভাবে কেউ ক্লাস নিবে না বা পড়াবে না, বা এভাবে আন্তরিকতার সহিত আর কি, যেভাবে টিচাররা ধরে ধরে মানে ছোট বাচ্চাদেরকে ধরে ধরে শিখায়, সেভাবে যেভাবে শিখাচ্ছেন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আমাদের মানে সেই প্রত্যাশা আর কি, এবং ইনশাল্লাহ এটা অবশ্যই যাব আমরা। অন্য ইনশাআল্লাহ, কোনো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জি ম্যাম। স্যার। আরেকটা ম্যাম, আমাদের আরেকটা কথা এটাই, কি ন্যারো মাইন্ড আমরা হব না। ন্যারো মাইন্ড মানে কি? দেখা গেল আমার হয়তো কোনো একটা সহপাঠী বন্ধু আছে, সে বন্ধু হয়তো হোমিওপ্যাথিতে একটু দুর্বল, অন্তত হোমিওপ্যাথিক বেসিক প্রিন্সিপাল টুকুও জানে না। তো আমি সেই বন্ধুকে ইনভাইট করতে পারি, তাকে জানাতে পারি যে আমরা এখানে এক জায়গায় এসে পড়ছি এবং এখানে মত বিনিময় করতে পারি, এবং আমার যেখানে আটকে যায় পরে আমাদের সুযোগ আছে সেই আটকে যাওয়ার বিষয়গুলো প্রশ্ন করে উত্তরটা জেনে নেওয়ার। এসো আমরা এক জায়গায় বসে হোমিওপ্যাথির কল্যাণে একটু ডেভেলপ করার চেষ্টা করি। আর নচেত আমি এখান থেকে নোটটা পাচ্ছি, চুপচাপ নিয়ে রেখে দেবো, এমন মাইন্ড আমরা হব না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ম্যাম। জি স্যার। আর হয়তো আমার এই নোটগুলো হয়তো দিতে একটু অসুবিধা হচ্ছে, হয়তো দেখা গেল কালকেকার নোটটা আজকে দিলাম, আবার আজকেকার নোটটা হয়তো কালকে দেব, বা একদিন হয়তো লেট হবে, কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, আমরা সকলে এক জায়গায় হোমিওপ্যাথির জন্য এগোনোর জন্য অনেক কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তো তার কিছু কিছু স্বাদ অলরেডি সালাউদ্দিন স্যার আমাদের কাছে মানে হালকা করে টাচ করছেন, যে আমরা রেপার্টরিটাকে এইভাবে শিখবো। আমি আপনাদের বলেছিলাম যে রেপার্টরি একটা বই দেখলে আমরা অনেক সময় আটকে উঠি নতুন ডাক্তার হিসাবে, যে ইয়া মোটা বই, হাজার হাজার রুব্রিক, ও মা, ওই রুব্রিক গুলো কখন পড়বো, আর কখন আয়ত্তে আনবো, আর কখন কাজে লাগাবো, আর কখন ডাক্তারি করব। এরকম মনে হয় না আমার আপনার? জি স্যার, সবসময় মনে হ্যাঁ, হয় যে কবে ডাক্তার হব ভালো, আর কবে রোগী ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি একটা জুনিয়র বা একটা নতুন ডাক্তারের মধ্যে এই ভয়টা যাতে না থাকে, তার জন্য অনেক কলাকৌশল করা হচ্ছে, যে কত সহজে আপনি শিখতে পারি। আমি এর আগের দিন বলেছিলাম যে আপনি হয়তো কেউ প্রশ্ন করেন, বাবু আমি তো অত ইংলিশ জানি না, আর রেপার্টরি তো ইংলিশে। আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ইংলিশ না জানলেও আমরা রেপার্টরি করতে পারবো, শুধু একটু মনের ইচ্ছা থাকতে হবে, আর আমাদের সঙ্গে একটু জুড়ে থাকতে হবে। প্লিজ আমার একটা ফোন এসছে, একটু রিসিভ করে নিই।